ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 2024-এর অঙ্কের সমাধান নিয়ে। তো আজকে যে অঙ্কের সমাধানটা এখানে করে দেওয়া হয়েছে, এটা খুবই সহজ এবং সহজ সরল নিয়মে। তো চলো, তোমরা কেমন পরীক্ষা দিয়েছো আহ, সেটার সাথে আহ, এই সমাধানটি আসলে মিলিয়ে তোমরা উত্তরটা মিলিয়ে নাও এবং তোমাদের এটা যাচাই করে নাও যে তোমরা আসলে কেমন পরীক্ষা দিয়েছো। তো চলো, আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আহ, বলা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এখন সবুজ স্কুলের ধারণা কি? যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলে তো পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় খুঁজে বের করবে। এর জন্য তোমাদের ডান পাশের কলমে বর্ণিত তিনটি কাজ থাকবে, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। যেমন কাজ কতে থাকবে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপতে হবে, এটা দলগত কাজ এবং একক কাজ থাকবে। আর কাজ খতে থাকবে যে তোমাদের কাগজের অপচয় কি, অপচয় কমানো এবং গাছ বাঁচাই, এটা দলগত কাজ। এবং কাজ গ থাকবে যে গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ে তুলি, এটা দলগত কাজ এবং একক কাজ থাকবে। তো আমাদের কাজ কতে কি হবে, যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, তাই না? তো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপার এই কাজ কতটা কমপ্লিট করার আগে আমাকে এই যে একটা আর্টিকেল লিখতে হবে। যেমন বলছে কি, যে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বাতাসকে বিশুদ্ধ করে। আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণের পরে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, যেমন ধরো আম, কাঁঠাল, বট গাছ, গড়ে প্রায় প্রতি বছর 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। চিন্তা করো। অন্যদিকে বলছে, যেটা ছোট গাছ, যেমন কি হতে পারে গাঁদা বা গোলাপ ফুলের গাছ, এটা গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এবার চিন্তা করো যে একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষের গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো এবার আমাদের হিসেব করতে হবে যে আসলে আমাদের বিদ্যালয়ে কত গাছ আছে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাই কিনা, সেটা সমাধান করব। তো আমাদের এখানে কিন্তু কি ছিল, দলগত কাজ ছিল এবং একক কাজ ছিল। তো দলগত কাজ কি? যেমন দলগত কাজের মধ্যে রয়েছে যে বিদ্যালয়ে গাছের সংখ্যা বের করা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করা। তো এই সমস্যার সমাধানগুলো কি হচ্ছে, দেখো, যে সমস্যা কি আজ বলেছে যে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা আলোচনা করো। তাহলে আমাদের বিদ্যালয়ের আনুমানিক গাছের সংখ্যা তোমাদের এলাকায়, এখানে আমি যেটা ধরে, তোমাদের প্রতিষ্ঠান ভেদে তোমরা বিভিন্নভাবে ধরে নিতে পারো। তো আমি এখানে সমাধান করার সুবিধার্থে আমি এখানে বিদ্যালয়ের প্রাঙ্গণে আনুমানিকভাবে গড় গাছের সংখ্যা আমি 50টা ধরে নিয়েছি। এরপরে যে ষষ্ঠ শ্রেণীতে তোমার যে গাছের সংখ্যা আছে এবং মোট শিক্ষার্থী এবং বিদ্যালয়ের মোট শিক্ষক এবং কর্মচারী আছে, তা জনসংখ্যা কত সেটা মোট লিখতে হবে। তা ধরো যে তোমার স্কুলে যেটা আছে তোমরা সেটা লিখতে পারো। আমি এখানে কি ধরে নিয়েছি যে আমার ষষ্ঠ শ্রেণীতে একটি শাখায় 56 জন শিক্ষার্থী আছে, 16 জন শিক্ষক আছে এবং কর্মচারী আছে 5 জন। টোটাল আছে কতজন? 77 জন। এখন 1.3 আমাদের কাজে কি বলছে, যে বিদ্যালয়ে প্রাঙ্গণ বা আশেপাশে আনুমানিক যে সংখ্যা বড় গাছ আছে তার গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দেয়। তাহলে আমি ধরে নিয়েছিলাম কয়টা, 50টা, তাই না? আমার তথ্য অনুযায়ী আমি কয়টা ধরে নিয়েছিলাম, 50টি। এখন 50টি আমরা কিন্তু ওই যে আর্টিকেলে দেখে এসেছি যে প্রতিদিন কত লিটার করে বড় গাছ অক্সিজেন তৈরি করে। তো 274 লিটার, তাহলে 50 × 274, তাহলে কত হচ্ছে, 13,700 লিটার অক্সিজেন তৈরি করবে। এখন 1.4 কি বলছে, যে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী আছে, তার প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের অক্সিজেন আছে, মোট জনসংখ্যা কত পেয়েছিলাম, 77 জন, তাই না? তো আমরা কিন্তু আর্টিকেল দেখেছি যে কতজন, একটা মানুষের দৈনিক অক্সিজেনের প্রয়োজন হয় 378 লিটার। এখন তাহলে 100
50 জনের জন্য প্রতিদিন তাহলে কতজন 50 জনের জন্য প্রতিদিন কত লিটার 150 জন না, এখানে সরি ভুল হয়েছে, 100 শুধু 77 জন হবে। হ্যাঁ, 77 জনের তাহলে কত লিটার প্রয়োজন হবে, 77 গুণ 378, তাহলে আমার প্রয়োজন হবে 29,106 লিটার অক্সিজেন। এখন 1.5-এ কাজে কি বলছে যে তোমার শাখার সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ে গাছগুলো উৎপন্ন করছে কিনা তা দলগতভাবে আলোচনা করো, শিক্ষার্থীদের করো, এবং প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে আছে কিনা, না থাকলে কি করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করো। এটা দলগত কাজ। তো ধরো যে আমাদের তাহলে এখানে কি গাছ না থাকলে গাছ আছে কিনা, যে আমাদের আসলে পর্যাপ্ত গাছ নাই, উত্তর তাহলে আমাদের শাখার প্রয়োজন কত, 29,106 লিটার প্রয়োজন। আমরা কিন্তু এর আগে অঙ্ক পেয়েছি এটা। এখন অক্সিজেন তৈরি হয় কত, 13,700 লিটার। তাহলে আমাদের নিশ্চয় ঘাটতি আছে, দরকার 29,106 আর উৎপন্ন হচ্ছে কত, 13,700, তাহলে আমাদের ঘাটতি আছে, আমরা এখানে বুঝতে পারছি। তো এরপরে তাহলে আমাদের এখানে করণীয় এখন কি, এই যে অক্সিজেন যেহেতু ঘাটতি, তাহলে আমাদের আশপাশে কি করতে হবে, আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি, যেমন বিদ্যালয়ের প্রাঙ্গণে আশপাশে বড় বৃক্ষ রোপণ করতে হবে, যেমন আম গাছ, কাঁঠাল, বড় গাছ, বট গাছ, এগুলো রোপণ করতে হবে, এবং বৃক্ষরোপণ কর্মসূচি পূরণ করতে হবে আমাদেরকে, তাই না? প্রতি বছর বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের সময় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করতে হবে। এখন আসো যে একক কাজে, যে আমাদের পরিবারের নিয়ে আমরা একটা হিসাব করব, তাই না? পরিবারে অক্সিজেন কতটুকু লাগে সেটার একটা হিসাব করব। তো এখানে বলছে যে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত এবং প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে সেটা লেখো। ধরো তোমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন, আর প্রতিদিন তো আমাদের গড়ে একজন মানুষ গ্রহণ করে কত, 378 লিটার অক্সিজেন। তাহলে 378 গুণ 5, তাহলে কত হচ্ছে, 1890 লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছে প্রতিদিন তোমার পরিবার। এখন এখন তাহলে গড়ে একজন মানুষের কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে সেটা তোমাকে, অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত বের করতে হবে। তাহলে একজন মানুষের লাগে কত, 378 লিটার, আর তোমার পরিবারের লেগেছে কত, 1890 লিটার। তাহলে এটা যদি একটা অনুপাত নির্ণয় করি তাহলে কি হবে, আমি কিভাবে লিখতে পারি, আমি যে 378 অনুপাত 1890, তাই না? এটা আমরা অনুপাতের অঙ্ক থেকে শিখেছি। এখন আসো যে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। তো এটাও আমরা অনুপাতের অধ্যায় থেকে শিখেছি। তো 378 এবং 1890, এটা থেকে তাহলে আমরা কি করতে পারি, 378-কে 1 দ্বারা ডিভাইড করতে পারি, এবং 1890-এর ভিতরে 1890-এর ভিতরে 378 কয়বার যায়, 5 বার যায়, তাই না? তো 1/5, তো তাহলে সমতুল অনুপাত কি হবে, 1:5। এরপরে তুমি আসো যে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তাহলে তোমার প্রতিদিন তোমার পরিবারে লিখেছে কতটা, 1890 লিটার প্রয়োজন হয়েছিল। তাহলে 1890 লিটার যদি প্রয়োজন হয় তাহলে তোমার পরিবারে কয়টি গাছ প্রয়োজন হবে, তাই না? তাহলে আমাদের একটা গাছ কত লিটার দেয়, তোমার অক্সিজেন দেয় 274 লিটার। তাহলে 1890 ভাগ 274 দিলে আমার 6.9 আসবে। অর্থাৎ আমার গাছের সংখ্যা প্রয়োজন 7টি, তাই না? আমি 6.9 তো আর লিখতে পারবো না, তাহলে আমি লিখবো কি, প্রায় 7টি গাছের দরকার। এরপরে যেটা বলছে যে তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যা যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক কোনো সংখ্যাতে প্রকাশ করে দেখাও। তাহলে পরিবারের জন্য প্রয়োজন 7টি গাছ আর তোমাদের আছে বর্তমানে 3টি গাছ, তাহলে কি অবশ্যই 4টি গাছ ঘাটতি, তাই না? তাহলে এটা কি হবে, ধনাত্মক না ঋণাত্মক, অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে অবশ্যই 4-এর আগে মাইনাস দিয়ে আমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আসো 5 নম্বর যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। তাহলে 4-এর বিপরীত সংখ্যা আমার কি হবে, +4, তাই না? এখন তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি তা সংখ্যা রেখায় দেখাইতে হবে। এখন যদি আমি সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে কি করতে হবে, আমার দেখো একটা সংখ্যা রেখা আঁকাই দিতে হবে। সংখ্যা রেখা আনার পরে আমার ঘাটতি ছিল কত, -4, তাই না? তাহলে -4 থেকে আমার 0 থেকে কি করতে হবে, এই যে -4 এর দিকে যেতে হবে, -4 এর দিকে যেতে হবে, তাই না? তাহলে আমার কিন্তু এটা সমাধান হয়ে যাচ্ছে। এখন তোমাকে আরেকটা আর্টিকেল দেওয়া হচ্ছে, এখানে বলেছে যে আমাদের দৈনন্দিন জীবনে কিছু কাগজ ব্যবহার করি এবং এই কাগজ কি দিয়ে তৈরি হয় এবং এই কাগজ তৈরির প্রধান কাঁচামাল কি। হ্যাঁ, এই কাগজ কাঁচামাল হচ্ছে কাঠ, বা যা আমরা গাছ থেকে পাই। হিসাব করো যে একটি বড় গাছ থেকে
আম গাছ বা বট গাছ থেকে আমরা কত, যে 10,000 পাতা, 10,000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করতে পারি। এখন মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে এবং আমাদের যত বেশি গাছ লাগবে, তাই না? এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি, আমাদের গাছ কাটার পরিমাণও কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে। এখন কি বলছে দেখো, যে 1 নম্বর অঙ্কে বলছে যে তোমরা দুইজন গত 5 মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। তাহলে এখানে তোমার প্রতিদিন মনে করো তুমি 20টা করে কাগজ ব্যবহার করেছো, তাহলে 5 মাসে, তাহলে কি করছো, 5 মাসে কয়টা কাগজ ব্যবহার করছো তুমি? 200টি কাগজ ব্যবহার করছো। এখন তোমার দুইজনের ষষ্ঠ শ্রেণী ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা দিয়ে যদি 1/3 কম ব্যবহার করতে করতে তাহলে তোমার কাগজের সংখ্যা কত হতো? তাহলে আমাকে কি করতে হবে, কাগজের সংখ্যা 25%, আর 3 মানে কি 25% কমিয়ে ফেলতে হবে। তাহলে 25% আমি যদি কমিয়ে ফেলি তাহলে আমার কি হতো, 50টি কাগজ কমতো, তাই না? তাহলে 50টি কাগজ, তাহলে মানে কি, তাহলে মোট কাগজ থেকে 50টি কাগজ যদি বিয়োগ করি, টোটাল আমার কাগজ ব্যবহারের সংখ্যা হয়ে দাঁড়াবে কত, 150টি। এখন আসো 3 নম্বরে, বলছে যে 2 নম্বরের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত হবে, এটা শতকরা নিয়মে বলছে। তাহলে আমার কত হচ্ছে 50, তাহলে শতকরা কমে যাওয়ার ভাগ কত হবে, 50, আর তোমার মোট কাগজ ছিল কত, 200, তাই না? আর ইনটু হবে কত, 100 শতকরা নিয়ম অনুযায়ী। তাহলে এটাকে আমি যখন কাটাকাটি করছি তখন আমার কি হচ্ছে, 25, 1 আর 4, তাই না? তাহলে হচ্ছে কি 25%। এখন তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল, 1 মাসে তোমরা মোট কতবার একই দিনে পেপার ব্যবহার করবে? তাহলে মনে করো যে প্রথম জন প্রতি 4 দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, 1, 5, 9, 13, 17, 21, 25 ও 29 দিনে, তাই না? এখন দ্বিতীয় জন 6 দিনে একবার পোস্টার ব্যবহার করে, তাহলে 1, 7, 13, 19, 25। আর একই দিনে পোস্টার ব্যবহার করার সংখ্যা এই যে 1, 13, 25, এই যে মিলে যাচ্ছে আমার কোনটা কোনটা, 1, 13, 25। এখন মোট 3 বার একই দিনে পোস্টার ব্যবহার তাহলে করছে, তাহলে কয়দিন হচ্ছে, 3 দিনে, তাই না? এখন ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী 2টি করে পোস্টার পেপার দিলেন। তবে এভাবে শিক্ষক পোস্টার পেপারে 3/5 অংশ তোমাদেরকে দিয়ে বললেন, বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এখন তাহলে তোমার শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা ধরো 50 জন আছে, তোমাদের ক্লাসে যেটা আছে তোমরা সেটা লিখতে পারো, আমি এখানে 30 ধরে নিয়েছি। শিক্ষার্থী মোট পোস্টার পেপার নিয়ে এসেছিলেন কয়টা, যে তোমার ধরো হচ্ছে 60। মোট শিক্ষার্থীদের সংখ্যা 3/5 অংশ পোস্টার পেপার তিনি দিলেন, তাহলে কয়টা দিলেন, 60টা দিলেন। আর 3/5 অংশ সমান 60টা, তাহলে কত আসবে, 100টা, তাই না? তাহলে মোট পেপার সংখ্যা তাহলে পাইলাম 100টা। এখন তোমার দেওয়া কাগজ অংশের মূল্য 450 টাকা হলে প্রতি পোস্টার পেপারের মূল্য তাহলে দাঁড়াবে কত, 450 ভাগ 60 দিলে তো আমি তোমার প্রতিটা পেপারের মূল্য, পোস্টারের মূল্য পেয়ে যাব, তাই না? এখন ধরো, এখন বলছে যে গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ে তুলি। বলছে তোমরা তো বুঝতেই পারছো যে আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো একটি দলগতভাবে কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্নের পরিকল্পনা করি। এখন এটা হলো দলগত কাজ, তো এখান থেকে আমাদের কি করতে হবে, দুইটা পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা কি অনুযায়ী বলছে, বাগানে 2টি প্লট তৈরি করব, এগুলো হচ্ছে প্লট 1 আর প্লট 2। এখন সদস্যরা দলগতভাবে আলোচনা করব। তো ধরো এখানে প্লট 1 আর প্লট 2 আমি করলাম কি, যে প্লট 1 কি বলছে যে আয়তাকৃতির দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়, পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব থাকবে 1 মিটার। প্লট 2 এ কি থাকবে, যে এটা থাকবে বড় আকৃতির, তাহলে একটা আয়তাকৃতির, একটা হচ্ছে বড় আকৃতির। তাহলে বর্গ আকৃতির যেটা থাকবে সেটা হচ্ছে কি বলছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 21টি করে চারা রোপণ করবে, প্রত্যেকটার ভিতরে দূরত্ব থাকবে 1 মিটার। তাহলে প্লট 1 এর ক্ষেত্রে আমরা কি আয়তকারের সূত্র ব্যবহার করব, আয়তকারের নিয়ম ফলো করব, আর প্লট 2 এর ক্ষেত্রে বর্গের সূত্র এবং বর্গের নিয়মটা ফলো করব, তাই না? তাহলে একের ক্ষেত্রে ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ 17 মিটার।
তাহলে ক্ষেত্রফল 442 বর্গ মিটার। আর প্লট 2 এর ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21 মিটার, তাই না? আমরা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, এক বাহুর দৈর্ঘ্য গুণ অপর বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে দুটো 21 গুণ 21, 441 বর্গ মিটার। এখন প্লট 1 আর 2 এর ক্ষেত্রে গাছের চারা রোপণ করা হয়েছে কয়টা? তাহলে প্লট 1 এর ক্ষেত্রে গাছের চারার সংখ্যা কয়টা? 442টা। এবং প্লট 2 এর ক্ষেত্রে চারার সংখ্যা হচ্ছে কয়টা? প্লট 2 এর ক্ষেত্রে চারা গাছের সংখ্যা হচ্ছে তোমার 441টা। এরপরে বলছে যে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে এবং তোমার সেটের সিদ্ধান্ত পক্ষে যুক্তি লিখো। এখন তোমাদের দলের জন্য যে প্লটটি নির্বাচন করবে তার সিদ্ধান্তের পক্ষে যুক্তিটি লিখো। তাহলে কি হচ্ছে যে তোমাদের দল মনে করো প্লট 1 নির্বাচন করেছে, এটা পক্ষে যুক্তি দিতে হবে। যেমন বেশি চারা রোপণ করা যাবে প্লট 1 এ আয়তকারের ক্ষেত্রে, তাই না? আর অর্থাৎ কয়টা যাচ্ছে? 442টা। আর প্লট 2 এ যাচ্ছে 441টা, যার তুলনায় একটা বেশি থাকছে। বেশি ক্ষেত্রফল প্লট 1 এর ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি, এবং প্লট 2 এর ক্ষেত্রে ক্ষেত্রফল কম। আর আরেকটা কি আমরা যুক্তি দাঁড় করাতে পারি, উত্তরোত্তর বুদ্ধির সুযোগ। যেমন প্লট 1 এর আয়তকার নকশা আমাদেরকে চারা রোপণের ক্ষেত্রে আরো বেশি নমনীয়তা দিবে এবং চারা রোপণ পরবর্তী কাজকে আরো সহজতর করে তুলবে। এখন একক কাজ 2 এ তোমাকে কি করতে হবে? গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা তৈরি করতে হবে এবং এই বিষয়টা তোমাকে কিছু লিখতে হবে, তাই না? যে আসলে গাছে আমরা কিভাবে যত্ন নিতে পারি, সেটা একটা পরিকল্পনা তৈরি করতে হবে। তো আমাদের এটা দেখে নাও, এটা থেকে তোমরা লিখতে পারো। এরপরে তোমাকে আর একটা কাজ বলছে যে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে এবং তোমার বিদ্যালয়ের বাগানে দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। এখন আগামী 1 মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর, এবং প্রতিটা গাছ সপ্তাহে 2 দিন করে যত্ন করবে। তাহলে মোট প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে অর্থাৎ 4 সপ্তাহে কতবার, প্রতিবার কয়টি গাছ যত্ন করবে? তাহলে এখানে আমরা কি করতে পারি যে তোমার শাখায় মনে করো 30 জন শিক্ষার্থী আছে, আর দ্বিগুণ তাহলে কত, 60 জন। দ্বিগুণ পরিমাণ গাছ হবে 60টি, তাই না? এখন প্রত্যেকটি মনে করো প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 4 বার, অর্থাৎ যতবার যত্ন নিবে, প্রতি সপ্তাহে 2 বার যত্ন, তাহলে 4 সপ্তাহে নিবে কয়টা, 8 বার। 4 দুগুণী 8 বার। আর প্রতিটা শিক্ষার্থী প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? 60টি গাছের যত্ন করবে, আর শিক্ষার্থীর সংখ্যা থাকবে 30 জন। এখন প্রতিবার মোট শিক্ষার্থী যতটি গাছের যত্ন করবে সেটা হচ্ছে 2টি, তাই না? 60 ভাগ 30, 2টি গাছ। সুতরাং প্রত্যেকটি শিক্ষার্থী 1 মাসে 8 বার এবং প্রতিবার 2টা করে গাছের যত্ন করবে। এটা ক্যালকুলেশন আর পেয়ে যাচ্ছি। এখন বলছে যদি ওই মাসে সপ্তাহে তোমার শাখায় শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে শিক্ষার্থী প্রত্যেকে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার প্রয়োজন হবে? তাহলে কি বলছে, যেমন ধরো উৎসবের জন্য 10 জন এবং শিক্ষার্থী বাইরে থাকবে, সেক্ষেত্রে অবশিষ্ট শিক্ষার্থী থাকবে কতজন? 20 জন। 30 থেকে 10 বিয়োগ করতে হবে, 20 জন থাকবে। তাহলে গাছের সংখ্যা থাকবে 60, তাহলে 60 ভাগ 20, তাহলে কত, 3টি করে গাছ পড়বে। এখন 2 নম্বরে কি বলছে তোমার, মনে করো তোমার গাছের রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজ 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারবে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে কাজ শেষ করতে পারবে? তাহলে তোমার শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত, 30 জন। এখন এই 30 জন শিক্ষার্থী কি করবে? 6 জন শিক্ষার্থী মিলে, তাহলে কি হচ্ছে, 28 জন, না? 28 জন মিলে কাজটি সম্পন্ন করবে। তাহলে 30 জন শিক্ষার্থী কি হচ্ছে, 28, 6জন শিক্ষার্থী, তাহলে 6 জন শিক্ষার্থী 28 দিনে কাজটি সম্পন্ন করবে। 6 × 28 ভাগ কত, 30, মোট শিক্ষার্থী 30 কাজ সম্পন্ন করবে। তাহলে এটার কি হচ্ছে, আমি এটাকে রেজাল্ট আমি কি পাচ্ছি দেখো, 6 এখানে 5 আর 28 আর 5 ভাগ করলে তোমার আমি যেটা পাচ্ছি, বা এটা 6 আর 28 গুণ করলে 168 ভাগ 30, এটাকে ভাগ করলে পাবো 5.6 দিন। সুতরাং 30 জন শিক্ষার্থী কাজটি 5.6 দিনে শেষ করতে পারবে, অর্থাৎ প্রায় 6 দিন সম্পন্ন করতে পারবে। এখন 4 নম্বর কি বলছে, যে আজকে বিভিন্ন কাজ থেকে তুমি কি নতুন শিখতে পারলে কিনা এমন 2টি বিষয় লিখো। তো পরিকল্পনা এবং ভাগাভাগি, আমি শিখেছি কিভাবে গাছের যত্ন নিতে হয়, কিভাবে সুসংগঠিত পরিকল্পনা করতে হয়, প্রত্যেকের কাজ কিভাবে ভাগাভাগি করে নিতে হয়, আমরা কিভাবে দলগতভাবে কাজ আরো কার্যকরী হতে পারি।
এটা শিখলাম। আর একটা পয়েন্ট কি দিতে পারি, পরিবেশ সচেতনতা। পরিবেশ সচেতনতা, এখন গাছের গুরুত্ব এবং পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য গাছ কাগজের অপচয় কমাতে পারি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমি সচেতন হতে হয়েছি, এবং এটি আমাকে দৈনন্দিন জীবনে আরো সচেতন ও দায়িত্বশীল হতে শিখিয়েছে। তাহলে আমি এই দুইটা পয়েন্ট মনে করো এখান থেকে শিখেছি আজকের কাজ থেকে। তো এটাই ছিল আমার মূলত আহ, আজকের গণিতের ষষ্ঠ শ্রেণীর গণিতের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সমাধান। তো আশা করি তোমাদের পরীক্ষা সবারই ভালো হয়েছে, এবং এই উত্তরের সাথে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এটা যদি একটা কম্পেয়ার করে নিতে পারো, মিলাই নিতে পারো, তাহলে বুঝবে যে তোমাদের এক্সাম ভালো হয়েছে, যদি এইভাবে তোমরা প্রপারলি অ্যান্সার করতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ।